জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সঙ্গে ৩ দলের ৬ প্রতিনিধি। মুষল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ। বংশালে পানিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু। পূজার পর ডাকসু নির্বাচনের দাবি, ডাকসুতে অনিয়মের অভিযোগ ছাত্র দলের, চাকসুতে ১৯ জনের প্রার্থিতা প্রত্যাহার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১টা ৪০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সফরসূচি অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভাষণে গেল এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। সফরসঙ্গী হিসেবে ৬ জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ৪ দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এটি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল। ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছে বাংলাদেশ। ৪ দেশের স্বীকৃতিকে বাংলাদেশ স্বাগত জানায়। বাংলাদেশ মনে করে এটা একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে ১৫০ বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এটি স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখলেও ফিলিস্তিন জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় ঢাকা। গত ৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেই অবস্থান ধরে রেখেছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে পর্যবেক্ষণ মিশন পাঠাতে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের ৭ সদস্যের নির্বাচনী তথ্য অনুসন্ধানী দল। সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি ৭ সদস্যের ইইউ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন। আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ের সভাকক্ষে সোয়া ৩টায় বৈঠক শুরু হয়। বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে। পরে ইসি কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সাথেও বৈঠক করবে ইইউ প্রতিনিধি দলটি। এদিকে বিকাল ৪টায় কমিশনের সাথে বৈঠক করবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেন। আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে ইউরোপীয় ইউনিয়নের ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথা রয়েছে। আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা রেখে সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের কি তথ্য আছে? কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন তারা এই বৈঠকে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনের সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরির নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কমিশনের যে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তার সঙ্গে আবার নতুন করে আরেকটি বৈঠক হবে। এই বৈঠকে মূলত আগামী জাতীয় নির্বাচনে এক ধরনের সহযোগিতার প্রয়োজন। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে যে ধরনের সহযোগিতা নির্বাচনের প্রশিক্ষণ, পোলিং এজেন্টদের প্রশিক্ষণের বিষয়ে নানান বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চেয়েছে এই ইউরোপীয় কমিশনের প্রাক নির্বাচনে যে প্রতিনিধি দল, তারা এই বৈঠকে সেই বিষয়গুলো তুলে ধরেছে।
সব মিলিয়ে বলা চলে যে বৈঠকের যে বিস্তারিত সেটি আরো তথ্য পাওয়া যাবে বৈঠক শেষে। আপনাকে একটু বলে রাখি যে এর আগে এনসিপির একটি প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে এসেছে, তারা বৈঠক করবেন নির্বাচনের কর্মকর্তাদের সঙ্গে। বৈঠকে কি বিষয়ে কি বিষয় নিয়ে বৈঠক হবে সেটি আমরা আরো পরে জানতে পারবো। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন যে আজকে 6টি দলের নিবন্ধন দেওয়া হতে পারে। এর মধ্যে একটি দলকে দেওয়া হবে আদালতের নির্দেশনা অনুযায়ী, আর বাকি 5টি থাকছে নির্বাচন কমিশনের পর্যালোচনা সিদ্ধান্তের পরে নিবন্ধন দেওয়া হবে। এর মধ্যে এনসিপি অন্তর্ভুক্ত। তবে সবকিছুই নির্ভর করবে নির্বাচন কমিশনের যে সচিব রয়েছেন আক্তার হোসেন, তিনি এই বিষয়টি সাংবাদিকদের পরবর্তীতে সেই বৈঠকটি এখনো চলছে। বৈঠকের পর আরো কোনো তথ্য পেলে সেটি জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ মুহিত। বাংলাদেশের আগামী নির্বাচনে ফ্যাসিবাদীদের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, অথচ এটি সংবিধানে নেই। এ নিয়ে রাজপথে থাকা দলগুলোকে নির্বাচনমুখী হবার আহ্বান জানান বিএনপি নেতারা। তারা বলেন, পিআর বাস্তবায়ন করতে হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে হবে, তারপর সংবিধান পরিবর্তন করে এটি বাস্তবায়ন করতে হবে। তবে গত 55 বছরে দেশের মানুষ বুঝে গেছে কোন পদ্ধতিতে ভোট হতে হয়। তাই কোনো বাহানা না করে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান নেতারা। দয়া করে রাজপথ থেকে উঠে এসে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন, সেই ট্রেনে চড়েন, জনমত যাচাই করেন। পিআর অবশ্যই আপনারা বুঝেন, সে পিআর পদ্ধতি যদি আনতে হয়, বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের কাছে যান, ভোট দিয়ে ওই সংসদে শেরে বাংলানগর ওই সংসদে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআরে দেন। কিন্তু বাংলাদেশের মানুষ 55 বছরে বুঝে ফেলেছে বাংলাদেশের নির্বাচন একটাই, আমার ভোট আমি দিব। বাংলাদেশ যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই বাংলাদেশের রাজনীতিতে, সেই বাংলাদেশের নির্বাচনে, সেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনী পরিক্রমায় ফ্যাসিবাদের কোন অংশগ্রহণ থাকতে পারবে না। খুব স্পষ্ট অবস্থান। আর যারা নানা দফা দাবি নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন, টিআর যে সমস্ত উদ্ভট কথাবার্তা বলছেন, এগুলো বাংলাদেশের সংবিধানে এগুলো নাই। মধ্যরাতের পর আর ভোরে মুষলধারে বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাজধানীর বংশালে রাস্তার পানিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা, বিপাকে পড়েন অফিসগামীরাও। স্কুল শিক্ষার্থীদের ভিজে ভিজে স্কুলে যেতে দেখা গেছে। সকালে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরিপাড়া, নিউ মার্কেট, আসাদ গেট ও জিগাতলা সহ বিভিন্ন সড়কে পানি জমে যায়। বিশেষ করে মিরপুর এলাকার কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10, 13, 14 ও কালশি সড়কে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে মানুষ। পানিতে ডুবে অনেক গাড়িও বিকল হতে দেখা গেছে। এর আগে রবিবার সন্ধ্যা 6টা থেকে 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আরও কয়েকদিন অতিবৃষ্টি নামতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এদিকে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সবকিছু বিবেচনা করে রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল সহ 4টি প্যানেল। সকাল 9টা থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি শুরু হয়। শহীদ বুদ্ধিজীবী চত্বরে সমাবেশের পর প্যারিস রোডে করেন মানববন্ধন। এতে শিক্ষক নেতারা বলেন, এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা কোনো তদন্ত কমিটির রিপোর্টে আলোর মুখ দেখেনি। দোষী শিক্ষার্থীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই শাটডাউন চলবে। এদিকে সঠিক সময়ে রাকসু নির্বাচনের বিষয়ে সংশয় প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম জানিয়েছেন,
বিকালে কমিশনের সভায় নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন ও বেশিরভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ত্যাগের কারণে বর্তমানে রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সংবাদ সম্মেলন করেছে 4টি প্যানেল সহ স্বতন্ত্র কয়েক প্রার্থী। দুপুরের সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছুটির পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কমপ্লিট শাটডাউন নির্বাচনের সব প্যানেলের সব স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব বিবেচনার দাবি জানান তারা। ডাকসুতে অনিয়ম ও অসংগতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলেও এড়িয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ব্যালট পেপার ছাপানো ও পোলিং এজেন্ট নিয়োগে অস্বচ্ছতা, নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রভাবিত করা, নিরাপত্তার দায়িত্বে থাকা বিএনসিসি, রোভার স্কাউট সহ অস্বচ্ছতার অভিযোগ করেন ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদ। দাবি করেন, নির্বাচনের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। আবিদুল ইসলাম খান বলেন, সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হিসেবে ছাত্রদল কোনো নেতিবাচক কর্মসূচি দেয়নি। অনিয়মগুলো বিবেচনা করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিকে যাচাই বাছাইয়ে প্রার্থিতা বাতিল হয়েছে 19 জনের। স্বাক্ষরে ভুল ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি সহ নানা কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইট এই তালিকা প্রকাশ করা হয়। জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে 19 জনের প্রার্থিতা বাতিলে এর মধ্যে 2 জন ভিপি ও 1 জন জিএস পদপ্রার্থী রয়েছে। নির্বাচন কমিশন বলছে এটি চূড়ান্ত নয়, এটি কেবল ডোপ টেস্টের ফলাফল। শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তির পর প্রার্থিতা আরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রাথমিক বাতিল হওয়া প্রার্থীরা নিজেরাও প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারবে। এতে তাদেরও কেউ কেউ নির্বাচনের সুযোগ পেতে পারে। এর আগে কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য 1162 জন মনোনয়ন সংগ্রহ করে, তার মধ্যে জমা দেয় 931 জন। এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ছাত্রদল, ছাত্র শিবির সহ এখন পর্যন্ত অন্তত 13টি প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আগামী 12 অক্টোবর হবে ভোট গ্রহণ। বেসরকারি বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার তাগিদ দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানী নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনে বন্ড মার্কেট নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বন্ড মার্কেট জনপ্রিয় হলেও বাংলাদেশের সফলতা খুবই কম। বন্ড মার্কেট ও সুকুক মার্কেট উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের বিশেষ পদক্ষেপ জরুরি বলে মনে করেন তিনি। সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান বলেন, দেশে বিনিয়োগের সুযোগ সেভাবে তৈরি না হওয়ায় টাকা পাচার হয়েছে। বিনিয়োগ বাড়াতে সরকারি সুকুক ও বন্ডের বাজারের পাশাপাশি বেসরকারি বন্ডের বাজারও গড়ে তোলার তাগিদ দেন আলোচকরা। পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস না ভেবে খুচরো বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরামর্শ দেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।